উপস্থিত সকলকেই ইয়া খালাসে জোহার করে দু একটা কথা বলবো। তো আজকে আমাদের এই পুঞ্চাগাঁয়ে যেমন কুর্মী জনজাতির মানুষ আছে, তেমনি আমাদের হিপমিতান সমস্ত গোষ্ঠীর মানুষ এই যে মিটিং, এই যে নির্বাচনী মিটিং, এই মিটিং এ উপস্থিত হয়েছে। আজকে অজিত প্রসাদ মাহাতোকে ভোটে আমরা কেন দাঁড়াচ্ছি সেটা আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন নাই। আমাদের গত 8, 9, 10 যে মার্চ পুরুলিয়ার হুড়হুড়ির বাইরে যে বিশাল জমায়েত হয়েছিল, সেই জায়গায় যখন চিন্তন মন্থন হয়, সেই চিন্তন মন্থনে বিভিন্ন বিষয় উঠে আসে। তো সেই চিন্তন মন্থনের জায়গায় কিন্তু শুধু কর্মীরাই ছিল নাই, যেমন কর্মীরা ছিল তেমনি ভাবেই কর্মীরাকে যারা সহযোগিতা করে, যারা সারা বছর জীবনযাপন কর্মীদের সাথে করে, তারা সবাই আমাদের পাশে ছিল সেদিনও। যেমন ছিল মুসলিম সমাজ, যেমন ছিল বাউরি সমাজ, তেমনি ছিল পূর্ণতার সমাজ, ডন সমাজ, রাজুয়ার সমাজ সহ আরো কয়েকটা সমাজের প্রতিনিধিরা ওই চিন্তন মন্থনে ছিল। তো সেইখানে একটাই কথা বারবার আলোচনা হয়েছে, আপনারা বিষয়টা জেনে রাখুন যে বর্তমানে প্রত্যেকটা রাজনৈতিক দল, আগের যে রাজনৈতিক দলের চিন্তা ভাবনা, বর্তমানে কিন্তু যে রাজনৈতিক দলগুলা কেন্দ্র সরকার যারা চালাচ্ছে, রাজ্য সরকার যারা চালাচ্ছে, তারা কিন্তু আর রাজনৈতিক দলের মতন রাজনৈতিক দল নাইছে। আজকে সেই রাজনৈতিক দলগুলা, প্রত্যেকটা রাজনৈতিক দল যেমন ভাবে ব্রিটিশরা আমাদের উপর শাসন চালাতেছিল, আজকে এই রাজনৈতিক দলগুলা কিন্তু আমাদের উপর শাসন, জুলুমবাজি, নির্যাতন সমস্ত কিছুই চালাচ্ছে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের আজকে যে আন্দোলনের জন্য এই ভোটে দাঁড়ার সূত্রপাত হয়েছে, আজকে আমরা দেখলাম যে শুধু কর্মী জাতির জাতিসত্তার লড়াই যেমন বটে, তেমনি ভাবে প্রত্যেকটা ভূমিপুত্র এই এলাকার জঙ্গলমহলের তথা পুরুলিয়ার প্রত্যেকটা ভূমিপুত্রের কিন্তু অধিকারের লড়াই আমাকে প্রত্যেকেই আজকে বঞ্চিত করছে। প্রত্যেককে আজকে জোর জোর করছে প্রত্যেকটা রাজনৈতিক দল। কিরকম জোর জোর করছে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যারা বিশেষ করে বন এলাকায় বাস করে, পঞ্চায়েতের বন এলাকা আছে না, কম আছে বন এলাকা, এই পাশে আছে বন এলাকা নাই, কে বালিগায়ে আছে, নদী আছে। তো আজকে যেখানে বন আছে, আপনাদেরকে বলে দিয়ে রাখি যে সেখানে বনের অধিকার একটা সরকার দিয়েছে, কেন্দ্র সরকার, বনাধিকার আইন 2006, যে আইনটা দেশের সর্বোচ্চ আইনসভায় পাস হয়েছে, যেটাকে বলছে 2006 বন অধিকার আইন। মানে আমার এলাকায় যদি বন থাকে, তাহলে সেই বনটার অধিকার পাওয়ার জন্য সেই 2006 আইন, 2006 বন অধিকার আইন কিন্তু আমাকে প্রচুর ক্ষমতা দিয়েছে, অধিকার দিয়েছে। সেখানে কি করতে হবে, সেখানে বন দপ্তর যে কাজগুলা করবে সেটা কখনোই ওই গ্রামের গ্রাম সভাপতি রেখে
করতে পারবে নাই। কিন্তু বর্তমানে যে আইনটা কেন্দ্র সরকার বা দেশের সর্বোচ্চ আইনসভায় পাস হয়েছে, সেই আইনটাকে বর্তমান রাজনৈতিক দলগুলা লাগু হতে দেয় নাই, ওইটাকে ফাইল বন্দি করে রেখেছে আর নিজের মতন করে দালালি করছে, নিজের মতন করে জোর জুলুম আমাদের উপর করছে। আমরা কিন্তু সেই মাটির লড়াইটা লড়ছি, যদি অজিত মাহাতো জিতে সেই আইনগুলো কিন্তু চালু হবে। আজকে আমাদের বাড়ির কথা একটু আগে বলতেছিল এক দাদাই, যে নদী আজ আমার খেত ধুলায় বালি হচ্ছে, আজ আমার জমি যাচ্ছে, আমার জমি আমার বালি আর ট্রাক্টর কিছু কত লাগছে 4,000, মানে ওইটার দাম 1,000, মানে ট্রাক্টর কিছু আপনাকে আপনার জমি আপনার বালি আর আপনাকে দিতে হবে 3,000 টাকা বাড়তি ঘুষ। আর সেই ঘুষ দেওয়ার পরে চুরি করে আনতে হবে। নিয়মটা কি বটে? নিয়মটা বটে যে ভূমি রাজস্ব দপ্তর আছে, বিএলআর অফিস আছে, তাহলে বিএলআর অফিসে একটা রয়্যালটি রসিদ দিবে, মানে টাকাটা সরকারের ঘরে জমা হবে। মাসে হয় 5,000 হতে পারে, 10,000 হতে পারে, ট্রাক্টর কিছু লাগবে। যেটা সরকারের ফান্ডে জমা হওয়া মানে সরকারের ফান্ডটাকে পাবলিক ফান্ড বলা হয়, মানে ওটা আমার জন্য কাজে লাগবে, সেই করটা আমাকে দিতে হবে, রয়্যালটিটা আমাকে দিতে হবে। কিন্তু এই জায়গায় জজ জুলুম দেখুন কিরকম জজ জুলুম, না বিএলআর অফিসটাকে ধমকায় চুপ করে দিয়ে রেখেছে। কি করছে না ওই রাজনৈতিক পার্টিগুলা, রাজনৈতিক পার্টি তার পার্টি খরচা চালাবার জন্য পুলিশের মাধ্যমে 3,000 টাকা তাদের কাছ থেকে তাদের পকেট থেকে নিচ্ছে, না আমার আপনার কাছ থেকে নিচ্ছে। যে গরিব পরিবারটা 1,30,000 টাকার আবাস যোজনা পাচ্ছে, সে ওই ঘরটা তৈরি করতে তাকে 1,30,000 টাকায় 50,000 টাকা বালির জন্য খরচ হয়ে যাচ্ছে। তার 50,000 টাকা বালি যদি ন্যায্য 20,000, তাহলে তার কাছ থেকে 30,000 টাকা কোথায় আছে? ওই রাজনৈতিক দল যদি রাজ্য সরকার নেই, তাহলে রাজ্য সরকার যারা চালাচ্ছে সেই দলের পার্টি ফান্ডে টাকাটা জমা আছে, না টাকাটা যাচ্ছে কোথায়? কোন রসিদ নাই তো। আর টাকাটা এটা জল জবরদস্তি করে আমাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল। এইটা যদি বর্তমান রাজ্য সরকার অন্যায় করছে, তাহলে বিরোধী দলের কি উচিত ছিল? ওটা বিরোধিতা করা। কিন্তু প্রথমেই বললাম প্রত্যেকটা রাজনৈতিক দল সেই ইংরেজ শাসনের মতন করছে, আর তারা উপরে কিন্তু এক আছে। মোদির জন্মদিনে কিন্তু দিদিয়া ফুল পাঠাবে, আর দিদির জন্মদিনে দাদাই কিন্তু ফুল পাঠাবে কি? উপরে যতই ওরা ঝগড়ালো বা তারা ফেক আছে, তারা কি করছে? আজকে এরা লুট করছে আমার পক্ষে। বিরোধী দল অপেক্ষায় আছে যে এরা যদি ক্ষমতালে হাতে, আমরা যদি ক্ষমতায় আসি তখন আমরা লুট করব, ঠিক না? তোমরা চুপচাপ আছে, তোমরা চুপচাপ আছে। যেমনটা আমাদের অনেক পঞ্চায়েতে হয়, দেখবেন পঞ্চায়েতে চুরি আছে, তো বিরোধী দলের মধ্যে কোন দাবি করবেন নাই বা আন্দোলন করবেন নাই, কেন করবেন নাই? না ওরা জানে যে এরা এখন 5 বছর আছে, এরা চুরি করছে, করুক, কারণ 5 বছর পরে যখন আমরা আসবো ক্ষমতায় তখন তো আমরা চুরি করবো, তখন ওরা চুপ থাকবে। তো আজকে কিন্তু শাসক এবং বিরোধী দুটা দলেই কিন্তু সমান সমান ওরা কিন্তু আমরাকে শোষণ করার চক্রান্তটা চালাই গেছে। কারণ দেখলেন আমাদের স্কুলগুলো থেকে মাস্টাররা চলে গেল, অনেক হাই স্কুলে প্রত্যন্ত এলাকায় যেখানে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করানো হতো, বিজ্ঞান বিভাগ উঠে গেছে। পড়াশোনার কোন মানে গতিবিধি নেই, সরকারি স্কুল উঠে যাওয়ার রকম হয়ে গেছে। তো আচ্ছা বলুন যে
স্কুলগুলোয় যদি মাস্টার না থাকে, মাস্টারগুলো যদি চলে যায় এখান থেকে আর খালি থেকে যায়, তাহলে বর্তমান শাসকদের যদি এইটা খারাপ করে, তাহলে বিরোধী দলের উচিত ছিল যে এটা বিরোধিতা করা, কিন্তু বিরোধী দলের চুপচাপ আছে। কারণ ওদের একটাই লক্ষ্য যে আপনার পরবর্তী প্রজন্ম যদি শিক্ষার আলো থেকে অন্ধকারের দিকে যায়, তাহলে কিন্তু আপনাকে শোষণ করতে, আপনাকে শাসন করতে তাদের সুবিধা হবে। সেই কারণে উপরে প্রত্যেকটা রাজনৈতিক দল, আপনি টিএমসি বলুন, আপনি বিজেপি বলুন, আপনি সিপিএম বলুন, আপনি কংগ্রেস বলুন, প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতৃত্ব আছে, যারা ওই দলগুলার মালিক, যে দলগুলা রাজনৈতিক দল নাই, যেগুলা একটা কোম্পানি তৈরি হয়েছে, যারা ওইখান থেকে দল চালাচ্ছে, তারা কিন্তু চাইছে যে এই জঙ্গলমহলকে যদি রূপ করতে হয়, তাহলে এই জঙ্গলমহলের মানুষকে শিক্ষার আলো থেকে অন্ধকারে নিয়ে যেতে হবে। আজকে আমরাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটা বিশাল চক্রান্ত শিক্ষা ব্যবস্থায় করেছে সরকার। আজকে কিন্তু বিশাল চক্রান্ত করেছে যে আমরা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে শিক্ষার আলো থেকে অন্ধকারের দিকে চলে যায়। আজকে প্রত্যেকটা প্রার্থী যারা দাঁড়াচ্ছে, যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো একমাত্র যদি সমাধান করতে পারে সেটা হচ্ছে অজিত প্রসাদ মাহাতো। আজকে আমাদের এই যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা গত কয়েকদিন আগে দেখলাম আমাদের মাননীয় এমপি সাহেব একটা উন্নয়নের কার্ড বাই করেছে, ফেসবুকে দেখলাম, অনেকে দেখেছেন, যে উন্নয়নের কথা দিয়েছে। কি দিয়েছে? সোলার লাইট কটা বসাইছে, কটা কোনদিন বাথরুম করেছে, বা এইরকম দু চারটা কনস্ট্রাকশনের কাজ করেছে, সেই তালিকাটা দিয়েছে। আরে এমপি সাহেব, আপনাকে আমরা জিজ্ঞাসা করতে চাই, বা আমার ওই কাজ দেখে ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে যে বর্তমানে এমপি সাহেব উন্নয়নের ডেফিনেশনটাই জানে নাই, উন্নয়নের কি সংজ্ঞা সেটাই জানে নাই, উন্নয়ন কাকে বলে সেটাই বুঝে নাই। আর আমাদের যিনি আরেক পক্ষে মন্ত্রী ছিলেন অনেকদিন, তিনিও মনে হয় উন্নয়নের সংজ্ঞাটা ভুলে গেছেন। কারণ উন্নয়ন কাকে বলে, উন্নয়নের মাত্রা কি, উন্নয়নটাকে কি করে মারতে হয় সেটা ওরা বুঝে নাই। একটা সোলার লাইট দিয়ে, আরেকটা কমিউনিটি হল করে, আরেকটা বাথরুম করে আপনি উন্নয়নের মাত্রা কি বলছেন? আরে উন্নয়নের জন্য প্রথম রাজনৈতিক দলগুলা যেটা বলে শিক্ষা স্বাস্থ্যের উন্নয়ন, তাহলে আজকে শিক্ষার কি উন্নয়ন হয়েছে তার কি আপনি মানদণ্ড হিসাবে প্রকাশ করতে পারবেন? যে আপনারা যতদিন ক্ষমতায় আছেন আমার শিক্ষার আর কি ছিল? আমরা একটা গ্রাম থেকে পাশাপাশি কটা মহিলা স্কুল তৈরি করলাম, কটা পাশাপাশি মডেল স্কুল তৈরি করলাম, যেগুলো ভালো করে চলছে, যেখানে প্রত্যেকটা ছেলে মেয়ে ঠিকঠাক শিক্ষা পাচ্ছে, গ্রামের শিক্ষার হাতটা উন্নত হয়ে গেছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কারো শরীর সুস্থ হচ্ছে নাই, তারা সুস্থ থাকছে, কেউ না খায় মরছে নাই, কেউ বাইরে বেঙ্গালোর গুজরাট থাকতে যাচ্ছে নাই। সেই মাপকাঠিগুলা কি আপনারা প্রকাশ করতে পারবেন? একটা রাজনৈতিক দল এই মানদণ্ড বা এই মাপকাঠি নিয়ে কিন্তু কোন গ্রামে বলতে আসবেন নাই। ওরা প্রত্যেকটা মিটিংয়ে, প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন যে ওরা কিন্তু এই মাটির কথা বলছে নাই। তারা এই মাটির মানুষকে সবসময় ঠকাবার কথা বলছে প্রত্যেকটা প্রোগ্রামে। আজকে 100 দিনের কাজ নিয়ে কতই না নাটক। তৃণমূল সরকারের লোক, তৃণমূল দলের লোক, তারা যায় দিল্লিতে ধর্ণা দিচ্ছে, কলকাতায় ধর্ণা দিচ্ছে, এটা তো নাটক। আরে আজকে বিজেপি সরকার কেন্দ্রে আছে, তারা বলছে রাজ্যে হিসাব দেয় নাই, আর রাজ্য বলছে কেন্দ্র টাকা দিচ্ছে নাই। এরা তো একটি বাচ্চার জন্য তুমি কি কিছু বলেছ? 100 দিনের কাজে আমাকে রাইট দিয়েছে,
100 দিন আমাকে কাজ দিতে হবে, আর যদি কাজ না দেই তাহলে আমি যদি আবেদন করি তাহলে কি দিতে হবে? আমাকে কাজ না করে ওয়ান তার পয়সা দিতে হবে, তারপরে অর্ধেক হবে। সিস্টেম আছে অনেকগুলো যেখানে আমাকে কাজ না করাই, কারণ আমার অধিকার যে তুমি আমাকে কাজ দিতে পারবে নাই, আমি আবেদন করবো আমাকে তোমাকে ঘরে বসে টাকা দিতে হবে। তুমি যদি 100 দিনের কাজ দিতে না পারো আমাকে ঘরে বসে টাকা দিতে হবে। তোমার ওই রাজ্য সরকার কেন্দ্র সরকারের ঝামেলায় আমি কেন করবো? ওরা জনগণ, আমি জব কার্ড হোল্ডার, আমার অধিকার আছে। এই অধিকারের কথা না টিএমসির বাবুরা বলছে না বিজেপির বাবুরা বলছে। একমাত্র আমরা কথা দিতে পারি এই 100 দিনের বেকার মতো সবাইকে বিয়ে করাবো, আইন আমাদের জানা আছে কি করে বেকার ভাতা চাইলে নিতে পারি। একজন জব কার্ড হোল্ডার তাকে বছরে 10,000 টাকা বেকার ভাতা দিয়ে দিতে পারি। ওই নাটকে আমরা নাই। আরে নাটক দেখাচ্ছ, আরে তুমি লড়াই করো টাকা আদায় করার জন্য, কিন্তু আমার অধিকারটা তো আমাকে দিতে হবে। তো সেই অধিকারের কথা তারা কিন্তু বলছে না। আজকে তাদের একটাই লক্ষ্য যে কুর্মী জাতি যদি এসটি হয়ে যায় তাহলে এই ছোটনাগপুর এলাকায়, মানে ছোটনাগপুর এলাকা বলতে জঙ্গলমহল, ঝাড়খণ্ড, কিছুটা উড়িষ্যার অংশ মিলে ছোটনাগপুর অঞ্চল। এই ছোটনাগপুর অঞ্চলে প্রচুর পরিমাণে বনজ সম্পদ, খনিজ সম্পদ আছে। কাঠ, বালি, কয়লা, পাথর, যত রকম সম্পদ আছে তার ভারতবর্ষের বেশিরভাগটা এই এলাকায় আছে। আর এই জমিগুলার মালিক অধিকাংশটাই হচ্ছে কুর্মীরা এবং হিতমিতাররা। যদি কুর্মীরা এসটি তালিকায় হয়ে যায় তাহলে বলছে কুর্মীরা নাই, সাথে সাথে এই এলাকায় খারাপ প্রশাসন ব্যবস্থা চালু হবে, ঠিক শিডিউল লাগু হবে, যেখানে আর ভেদাভেদ থাকবে নাই। কুর্মী, সাঁওতাল, মুন্ডা, এরিয়া, গড়াই, তেলি, কর্মকার, দম, সবাই ওই অধিকারের মধ্যে পাবে। তারা তাদের, আমরা যে এই দেশটার ভূমিপুত্র, এখানের মাটির মানুষ হিসাবে আমরা সবাই কিন্তু সেই অধিকারটা পাবো। এইটা কিন্তু আমাদের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু বলে গেছে, অধিকার দিয়ে গেছে সংবিধানের। তাই কিন্তু আজকে তারা যদি ওই শাসন ব্যবস্থা চালু হয় তাহলে ওই শাসন ব্যবস্থা চালু হলে প্রত্যেকটা জাত আমাদের উপকৃত হবে, প্রত্যেকটা জাতকে নিয়ে ভোট গঠন হবে। তাদের সই ছাড়া বাইরের কোন কেউ ভোটেও দাঁড়াতে পারবে নাই, কেউ কোন চাকরিও ঢুকতে পারবে নাই। আর এইটা করবে একমাত্র যদি অধিক প্রসাদ মাহাতো, যেটা তো বলেছে প্রথম কথাটা ঝোঁকা নিয়ে হলেও আমি কিন্তু দিল্লি থেকে করাবো, এটা একমাত্র পারবে অজিত প্রসাদ মাহাতোই। এটা কিন্তু খেয়াল রাখবেন। আজকে সেই লড়াই, আজকে কিন্তু প্রশাসনের উপর একই লক্ষণ। আপনারা দেখুন আমাদের সমাজকে ধ্বংস করার কত চক্রান্ত। আজকে আপনার গ্রামের যুব সমাজ যদি মদ খায় ডিজে নিয়ে বাজনা করে গোটা দিন, সে ভোট হোক কোন পরীক্ষা চলো, পুলিশ কিন্তু কিছু বলবে নাই। কিন্তু আজ আমি আমার বঞ্চনার কথা যখন বলছি, আজকে যখন আমি পার্টির কথা ছেড়ে মাটির কথা বলছি, অজিত মাহাতো কোনো পার্টির কথা বলে নাই। অজিত মাহাতো বলছে মাটির কথা। এই মাটিতে যত জনগণ আছে সেই মাটির কথা যখন বলছি, মাটির মানুষের অধিকারের কথা বলছি, তখন মাইক ব্যবহার করলে কিন্তু দেখবেন ইলেকশনের লোক চলে এসেছে, এই কতক্ষণ বাজবে, এই পারমিশন নিয়েছিস নাই বলবে, এই তোরা বিনা পারমিশনে করছিস কেন বলবে। কিন্তু ডিজে দিয়ে যারা ঘুরবে তারা কেউ বলবে না, কেন বলবে না? কলকাতা দিল্লি বাবুদের পড়া কেন না, তারা জানে যে একটা গ্রামে যদি ডিজে নিয়ে বছরে 3-4 বার প্রশাসন হয় তাহলে গায়ের যুব সমাজের মেরুদণ্ড ভাঙে যাবে। তারা আর শিক্ষার দিকে আগ্রহী হবে নাই। মানে আর শিক্ষা থেকে আমরা যেটা একটা আমরা সবাই জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড।
আপনি শিক্ষিত হবেন, আপনার মেরুদণ্ড মানে আপনি আপনার সঠিক আপনার অধিকারের কথা বলবেন, আপনি মানুষের মতো কাজ করতে পারবেন, সেইটা আর করতে পারবেন নাই। আপনার যুব সমাজ যখন মাতাল হয়ে যাবে তখন আপনি কিন্তু সেই যুব সমাজ পঙ্গু হয়ে যাবে। সেই যুব সমাজ ভবিষ্যৎ প্রজন্ম যারাকে আমরা বলছি, তারা ভবিষ্যতে থানায় যায় তার অধিকারের কথাটা বলতে পারবে নাই, ব্লকে যায় তার অধিকারের কথা বলতে পারবে নাই, জেলা ডিএম অফিস এসপি অফিসে যায় তার অধিকারের কথা বলতে পারবে নাই। সে যায় বলবে বাবু আমাকে দাও, বাবুকে যদি এগুলাতে দিও দেয় ঘর আসবে। কারণ সব তো মেরুদণ্ড মদ খায় তো মাতাল হয়ে তার মেরুদণ্ডহীন হয়ে গেছে। আজকে কিন্তু অজিত মাহাতো তার বিরুদ্ধে লড়ছে যে এই শাসন ব্যবস্থায় আমাকে যারা প্রশাসন আছে তারা চাইছে যে তোমার যুব সমাজ মাতাল হয়ে যাক, সেই জন্য ডিজে বাজলে ওরা কিন্তু বারণ করতে আসে নাই। যা চালা এরা মাতাল হবে, যত মাতাল হবে আমাদের কথা এরাকে শাসন করতে ভালো হবে, এটা কিন্তু প্রশাসন চাইছে। আজকে কিন্তু অজিত প্রসাদ মাহাতো যদি জিতে তাহলে একটা সুস্থ সমাজ গড়বে, যেখানে অজিত মাহাতো ডাক দিয়েছে যে রাজনৈতিক দলগুলো আমাদের রাজনৈতিক দলের গোলামি করছে। আজকে অজিত মাহাতো বলেছে যে আপনি রাজনীতি করুন কিন্তু রাজনীতির গোলামি করবেন নাই। আজকে আমাদের লোক রাজনীতির গোলামি করছে। অজিত মাহাতো বলেছে আরে আপনারা ভোটার হবেন নাই, আপনারা সমাজকর্মী হন, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুস্থ সমাজ গড়ার জন্য আগায় আসুন। অজিত মাহাতো বলছে তোমরা কি আমি ভোট কর্মী করছি নাই, তোমরা কি আমি সমাজকর্মী করছি। সমাজ মানে সমস্ত সমাজ মিলে সমাজ, সেই সমাজকর্মী সমাজকে আগায় নিয়ে যাবে। তো আজকে পুরুলিয়ার তথা জঙ্গল মহলের যদি চোখ খুলে দিতে পারে, আপনার অধিকারের কথা যদি সেই দিল্লির পার্লামেন্টে বলতে পারে, তো বলতে পারবে অজিত প্রসাদ মাহাতোই, জ্যোতির্ময় সিং মাহাতো আর শান্তিরাম মাহাতোই আপনার কথা বলতে পারবে নাই। তারা কিন্তু বাথরুমেই বসে থাকবে, এটা খেয়াল রাখবেন। সেই হিসাবে আবেদন করবো আগামী লোকসভা নির্বাচনে অজিত প্রসাদ মাহাতোকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং আমাদের পুরুলিয়াকে বাঁচান, জঙ্গল মহলকে বাঁচান। সবাইকে আরেকবার হিয়া খালাসে জোহার করে তুম দিলাম জোহার।